পাইথনে আমরা যে কোনো লাইব্রেরি নিয়ে কাজ করতে হলে আমাদেরকে ফার্স্ট সেটা ইম্পোর্ট করে নিতে হয়। তো ইম্পোর্ট করার সিস্টেমটা কেমন? ইম্পোর্ট পান্ডাস, এই এই লাইব্রেরিটার আমি একটা নাম দিতে চাই, সেটা হচ্ছে পিডি। ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। তার মানে এর পরবর্তীতে আমি যদি পিডি দিয়ে পিডি লিখে যদি রান করি, তাহলে এটা পান্ডাসকে রিপ্রেজেন্ট করবে। আর পাইথনে যে কোনো লাইব্রেরি ইম্পোর্ট করার নিয়ম হচ্ছে এরকম: ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। ওকে। তো এখানে এটা রান করলে, হ্যাঁ, এটা রান হয়ে গেছে। এখন আমাদের মধ্যে পান্ডাস লোড করা আছে আর কি, পান্ডাস লাইব্রেরিটা। এই লাইব্রেরি থেকে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারবো। তো যেটা বলতেছিলাম যে আমরা ডেটা ফ্রেম ডেটা ফ্রেম বানাবো আর কি, আমরা রিয়েল ডেটা নিয়ে কাজ করবো, তাই একটা ডেটা ফ্রেম বানাবো। আচ্ছা, ডেটা ফ্রেম বানানোর আগে আমরা ভেরিয়েবল নিয়ে আর একটু নাড়াচাড়া করি, কারণ ডেটা ফ্রেমের মধ্যে ভেরিয়েবল কিছু বিষয় আছে যে জিনিসগুলো আমাদের লাগবে। তো আহ, ধরি আমরা একটা ভেরিয়েবল, যেমন এ ভেরিয়েবল যেটা ছিল, আমরা প্রথমে একটা বাদ দিয়ে দিই। আমরা আছে এ ভেরিয়েবলটা এখানে এ ভেরিয়েবল। তো এ ভেরিয়েবলটা এ ভেরিয়েবলটার ভ্যালু দেখার জন্য আমরা কি করতে পারি? প্রিন্ট এ। লক্ষ্য করেন, এখন কিন্তু আমরা আর কোটেশন মার্ক দিচ্ছি না, কারণ আমরা যখন প্রিন্টের ভিতরে কোনো কিছু লিখি, যদি টেক্সট বা এই ধরনের কোনো কিছু লিখি, সেক্ষেত্রে শুধু কোটেশন মার্ক ইউজ করি। তাছাড়া কিন্তু আমরা ভেরিয়েবল দিলে কিন্তু তা প্রয়োজন হয় না। তো এইটার রেজাল্ট শো করার জন্য আমরা যখন প্রিন্ট এ দিয়ে রান করছি, দেখেন লিস্টের ভিতরে যেসব ভ্যালু স্টোর করা ছিল সেসব দেখা যাচ্ছে। সিম্পল। তো আবার আহ, আমি যদি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করি, এটা হচ্ছে বি, শুধু নিউমেরিক ভ্যালু নিয়ে, 20, 50, 30, 40, 70, 10, এবং আমি চাচ্ছি যে এখান থেকে আমি এর যে বৃহত্তম মানটা সেটা দেখব, ম্যাক্সিমাম মানটা। তো সিম্পল, আমরা কি করতে পারি? বি ডট ম্যাক্স ইউজ করতে পারি। সরি, আমার তো এখনো আসলে ডেটা ফ্রেম তৈরি করি নাই, ডেটা ফ্রেমটা তৈরি করে নেই। আহ, তাহলে আমরা এটা রান করতে পারবো। এক মিনিট। ওকে। সরি সরি সরি, আমি উইন্ডোটা ক্লোজ করে ফেলছি। আমি এটা ক্লোজ করতে যে পুরো উইন্ডো ক্লোজ করে ফেলছি। আচ্ছা, এই ভেরিয়েবল থেকে ওকে, ওইটা একটু লোড হচ্ছে, তো লোড হয়নি। হ্যাঁ,
ওকে, এখন ঠিকঠাক আছে। আচ্ছা, এই ভেরিয়েবল থেকে আমরা যদি একটু টুকটাক অ্যানালাইসিস করি, যেমন আমি এই ভেরিয়েবলের ম্যাক্সিমাম মান দেখব। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, সেটা হচ্ছে ম্যাক্স, এটা একটা ফাংশন, এটা পাইথন বিল্ড আপ ফাংশন, পাইথনে অটোমেটিক তৈরি করা আছে। তো আমাদের আর কোনো কিছু করতে হবে না, ম্যাক্স দিয়ে জাস্ট ভেরিয়েবলটাকে দিয়ে দিতে হবে, তাহলে আমরা এর মধ্যকার বৃহত্তম মানটা দেখতে পারবো। সিমিলারলি আমরা যদি মিনিমাম মান দেখতে চাই, তাহলে মিন দিয়ে আমরা জাস্ট ভেরিয়েবলটাকে দিয়ে দিব। ওকে, তারপর আমরা তো আহ, একটা ভেরিয়েবলের মধ্যে নির্দিষ্ট কোনো ভ্যালুকেও দেখতে 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 হতে পারে আমাদের। Okay, একটা ভেরিয়েবলের মধ্যে কি পরিমাণ ডেটা আছে সেটা দেখার জন্য আমরা লেন ফাংশন ইউজ করি। লেন ফাংশনের মধ্যে যদি আমরা বি দিয়ে দেই বা ভেরিয়েবলটাকে দিয়ে দেই, তাহলে আমরা দেখতে পারবো এর মধ্যে হচ্ছে কি পরিমাণ আহ, কি পরিমাণ ভ্যালু আছে, কি পরিমাণ ডেটা আছে। যেমন এর মধ্যে ছয়টা উপাদান ছিল, ছয়টা ভ্যালু ছিল, 1, 2, 3, 4, 5, 6। তো এখানে 6 দেখাচ্ছে। তারপর আমরা যদি বি ভেরিয়েবলের যদি গড় নির্ণয় করতে চাই বা এভারেজ বের করতে চাই, তাহলে কি করতে পারি, এভিজি এভারেজ, আমরা এর জন্য যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মিন ফাংশন। ওকে, মিন মানে হচ্ছে গড়, মিন ফাংশন। এর মধ্যে যদি, সরি, আমরা প্রথমে ম্যানুয়ালি শিখি যে আমি এভারেজ বের করব। এভারেজ ইজ ইকুয়াল টু, ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে হচ্ছে বি ভেরিয়েবলের টোটাল যোগফল বের করতে হবে, রাইট? তো বি ভেরিয়েবলের যোগফল বের করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে সাম। সাম একটা ফাংশন, এটাও পাইথন বিল্ড আপ ফাংশন। এর মধ্যে যদি আমি বি ভেরিয়েবলটাকে দিয়ে দিই, তাহলে এটা আমার টোটাল সামটা বের হয়ে আসবে। তো আমরা আমরা গড় সমান কি জানি? হ্যাঁ? আমরা গড় সমান কি জানি? আহ যেই ভ্যালুগুলো আছে সেগুলোর টোটাল যোগফল ভাগ তাদের সংখ্যা, তাই তো? তো এখানে আমরা টোটাল যোগফল, যোগফল যেটা আছে সাম বি, সাম বি, এটা করলে আমরা টোটাল এই বি ভেরিয়েবলের টোটাল যোগফলটা পাবো। এটাকে ভাগ করতে হবে, এটাকে কি দ্বারা ভাগ করতে হবে? আমরা পাইথনে ভাগ সাধারণত স্ল্যাশ হিসেবে, স্ল্যাশ দিয়ে প্রকাশ করি। ভাগ দিতে হবে আমাদের এই যে ভেরিয়েবলের সংখ্যা, কতগুলো সংখ্যা ছিল, যেমন হচ্ছে লেন অফ বি, এটা দিয়ে গেলে এইটা দিলে আমরা কি পাবো, আমরা হচ্ছে এভারেজটা পাবো। কিন্তু এভারেজটা কিন্তু প্রসেস হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা এটাকে প্রিন্ট করি নাই। তো আমরা যদি প্রিন্ট, দেখেন এখানে একটা জিনিস, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এভিজি কিন্তু একটা ভেরিয়েবল হয়ে গেছে। এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলো এভাবে স্টোর করা আছে, তাই না? এটাকে যখন আমি রান করছি, এটা অটোমেটিক, এই সাম ফাংশনটাও একবার ইউজ হয়েছে, ভাগ ইউজ হয়েছে, তারপর হচ্ছে আবার লেন বি মানে টোটাল সংখ্যাটার জন্য এই ফাংশনটা একবার ব্যবহার হয়েছে। আর সেই এই পুরা ফাংশনটা, এই পুরা ব্যাপারটা এভিজি এর মধ্যে স্টোর হয়ে গেছে। এখন সিম্পল যদি আমরা এভিজি এভিজি কে রান করি, তাহলে আমরা টোটাল এভারেজটা আমরা দেখতে পাবো, আমাদের এখানে সংখ্যাগুলোর এভারেজ দেখতে পাবো। ওকে, তো আমরা আসলে ভেরিয়েবল কেন ইউজ করি? এই যে ভেরিয়েবল, এই ধরনের বড় বড় ফাংশন বা কোনো কিছুকে স্টোর করার করার জন্য, কারণ আমরা তো প্রিন্টে তো সব পুরো ফাংশন তো দিতে পারবো না, তাই না? এটা না হলো ছোট একটা বিষয়, এটা আমরা হয়তো প্রিন্টে দিয়েও দিতে পারতাম, প্রিন্টে দিলেও সেম রেজাল্ট আসবে। তো এই ধরনের বড় বড় বিষয়গুলোকে আমরা স্টোর করার জন্য এভারেজ ইউজ করি। হ্যাঁ, তো এবার আসি, আমরা একটু লুপ সম্পর্কে জানি। ওকে,
ওকে, আমরা এখন লুপ দেখবো। তো লুপটা কেন ইউজ করা হয়? লুপ হচ্ছে, আমরা তো জানি যে লুপ একই জিনিস বারবার রিপিট হওয়াটাই হচ্ছে লুপ, তাই না? তো আমরা প্রিন্টের এই ভ্যালুগুলোকে প্রিন্টের এই ভ্যালুগুলোকে যদি একবার 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 করে দেখতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করতে পারি। বা লুপ একই জিনিস বারবার করার জন্য ইউজ করা হয়। যেমন আহ, আমি যদি লিখি ফর আই ইন রেঞ্জ, সরি রেঞ্জ বানান ভুল হয়েছে, আই ইন রেঞ্জ 5। আই লিখি নাই, সরি। এখানে আমরা ফর লুপের কাজ দেখতে পাচ্ছি। আহ, আমি প্রিন্টে পাইথন দিছি, আমি যদি নর্মালি প্রিন্ট পাইথন দিই, তাহলে কিন্তু একবারই রেজাল্ট আসতেছে। কিন্তু আমার যদি কখনো প্রয়োজন পড়ে যে আমি পাইথনকে বারবার এতবার রিপিট করে লিখবো, তো সেক্ষেত্রে কি মনে করেন কথা সে এটা হচ্ছে 100 বার লিখতে হবে, তাহলে কি এখন আমি 100 বার প্রিন্ট পাইথন এভাবে লিখবো? এটা তো সময় সাপেক্ষ ব্যাপার এবং আহ কষ্টেরও ব্যাপার আর কি, যে এতবার প্রিন্ট একই জিনিস লেখা। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা ইউজ লুপ ইউজ করি। লুপ মূলত ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, আমরা এখন ফর লুপ দেখতেছি। মেইন ক্লাসে হয়তো হোয়াইল লুপও দেখতে পারি, আহ প্রয়োজন সাপেক্ষে আর কি। হোয়াইল লুপও দেখবো ইনশাল্লাহ। তো এইখানে ফর লুপটা কিভাবে কাজ করে? এখানে হচ্ছে ফর ফর দ্বারা বোঝানো হয় যে লুপটা শুরু করা হচ্ছে। আহ আই একটা ভেরিয়েবল, যেটা আর কি লুপ শুরুর জন্য ব্যবহার করা হয়। আর এখানে রেঞ্জ 5 বলতে এখানে বোঝানো হয়েছে যে আইটা 5 পর্যন্ত রিপিট হবে আর কি। ওকে। আর এখানে হচ্ছে প্রিন্ট পাইথন যেটা আমরা দিছি, এখানে আমরা যেটা আউটপুট হিসেবে দেখতে চাই সেটা ব্যবহার করতে পারি। না, কোলাব ইউজ করলে কোনো প্রবলেম নাই। কোলাব আমরা এর পরবর্তীতে যখন মেইন ক্লাস করাবো তখন কোলাব, তারপর হচ্ছে জুপিটার নোটবুক, মূলত কোলাব না হয় জুপিটার নোটবুক, দুইটার মধ্যে একটাতেই করাবো। আজকে যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য ইনভায়রনমেন্ট সেট আপ না, তাই আমরা হচ্ছে জাস্ট কোডটুকুই দেখি, ইনভায়রনমেন্ট নিয়ে কোনো কথা বলতেছি না আর কি। তবে আমরা এখানে শিখবো না, আমরা শিখবো হচ্ছে জুপিটার নোটবুক বা কোলাবে। আমার মতে হচ্ছে জুপিটার নোটবুকই বিগিনারদের জন্য বেস্ট আর কি। তো আমরা ছোট করে এখানে লুপ সম্পর্কে জানতে পারলাম যে লুপ আসলে ইউজ করা হয় যে কোনো জিনিসকে রিপিট করার জন্য। ওকে। এরপর আমরা যেটা বলতেছিলাম যে আহ, আমরা হচ্ছে ডেটা ফ্রেম তৈরি করবো। ডেটা ফ্রেম, তো ডেটা ফ্রেমের জন্য আমি বলছি যে আমাদের একটা লাইব্রেরি লাগবে, সেটা হচ্ছে পান্ডাস। ওকে। তো আমরা পান্ডাসকে ইম্পোর্ট করবো কিভাবে? পান্ডাস এস পিডি। আসলে পান্ডাস ফার্স্ট এনভায়রনমেন্টে সেট আপ করে নিতে হয়। এগুলো কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এগুলো সবকিছু শিখাবো। এগুলো আসলে ইনস্টল না করলে এইভাবে রান দিলে রান হবে না। ওকে। তো আশা করি সামনের ক্লাসে আমরা সবকিছু শিখাবো যে আসলে কিভাবে পান্ডাস ইনস্টল করতে হয়। আরো লাইব্রেরি আছে, নামপাই আছে, ম্যাটপ্লটলিব আছে, সেভন আছে, এই ধরনের লাইব্রেরি গুলো আমরা কিভাবে ইনস্টল করব, এগুলো আসলে আমরা মেইন ক্লাসে শিখবো। ওকে। তো আমরা হচ্ছে
পান্ডাস ইম্পোর্ট করে নিছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেটা। আমরা একটা ডেটা ফ্রেম তৈরি করে নিবো আর কি। নাম দিয়ে হচ্ছে ডিএফ। এক মিনিট। ওকে, আমরা একটা ডেটা ফ্রেম তৈরি করবো আর কি। আসলে এক্সেলে যে ধরনের ডেটা ফ্রেম দেখি ওই ধরনের ডেটা ফ্রেম আমরা এখন তৈরি করা শিখবো। এর জন্য আমরা হচ্ছে ডিকশনারি ইউজ করব। ডিকশনারির জন্য আমরা এই যে কার্লি ব্র্যাকেট ইউজ করবো আর কি। হ্যাঁ, পাইথনে এটাকে কার্লি ব্র্যাকেট বলা হয় এবং এটাকে থার্ড ব্র্যাকেট হিসেবে গণ্য করা হয় পাইথনে। তো আমরা ফার্স্টে নিব হচ্ছে নেম। নেমের মধ্যে নিব হচ্ছে ফার্স্ট কি নিব, রহিম। রহিম, তারপর হচ্ছে সাকিব, রিয়া, মিথ। ওকে, এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফার্স্ট তো কার্লি ব্র্যাকেট দিলাম ডিকশনারি তৈরি করার জন্য। ডিকশনারির মূল ব্যাপারটা হচ্ছে এখানে একটা আহ, এখানে একটা কি থাকে এবং তার তার করেসপন্ডিং ভ্যালু গুলো থাকে। ওকে, এখানে হচ্ছে কি ভ্যালু হচ্ছে নেম, তার করেসপন্ডিং ভ্যালু গুলো হচ্ছে রহিম, করিম, সাকিব, রিয়া, মিতু। মানে এখানে হচ্ছে নেম নামে একটা কলাম তৈরি হবে এবং সেই কলামের মধ্যে রো হিসাবে থাকবে হচ্ছে রহিম, করিম, সাকিব, রিয়া, মিতু। ওকে, এখানে লক্ষ্য করেন এখানে হচ্ছে কোটেশন কোটেশন মার্কটা কোথাও একটা দিছি, কোথাও হচ্ছে দুইটা করে দিছি। এটা কোনো সমস্যা না, একটা করে দিলেও হবে, দুইটা করে দিলেও হবে। এর জন্য কোথাও একটা দিছি, কোথাও দুইটা দিছি। ওকে, আচ্ছা। এর পাশাপাশি আর কি দেওয়া যায়? এর পাশাপাশি দিব হচ্ছে সাবজেক্ট স্কোর দিই। যেমন হচ্ছে ম্যাথ, ম্যাথের রেজাল্ট দেই 85, 70, 60, 78। ওকে, আরো কিছু ইনক্লুড করি। আচ্ছা, এখানে আমার যতগুলো ভ্যালু থাকবে, ডিকশনারিতে যতগুলো ভ্যালু থাকবে, যেমন এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আমি পাঁচটা ভ্যালু দিচ্ছি এর জন্য। এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে ডেটাটা ফিল আপ হবে আর কি। এরপর দিয়ে হচ্ছে ইংলিশ। ইংলিশ, ইংলিশ হচ্ছে 80, 75, 88, 70, 82। আরেকটা দেই, আরেকটা দিব হচ্ছে কি দিব, আরেকটা হচ্ছে সায়েন্স দিব। ওকে, সায়েন্স, এর মধ্যে ভ্যালু হচ্ছে 90, 68, 95, 72, and 8। ওকে, তাহলে এটা আমার একটা ডিকশনারি তৈরি হয়ে গেছে। হুম, দেখি ডিকশনারিটা দেখতে কেমন লাগে। আমি যদি এখন প্রিন্ট ডিএফ দেই, তাহলে ডিকশনারিটা আমার কাছে এইভাবে আসে। আসলে মানে বোধগম্য নয় আসলে। ডিকশনারি আমি যেভাবে লিখছি ওইভাবে চলে আসছে। তো এইটাকে এখন আমরা ডেটা ফ্রেমে রূপান্তরিত করবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়, পাইথনে আসলে প্রিন্ট দিয়ে সবকিছু শো করতে হয় এমন না, প্রিন্ট দিয়ে শো করা যায়। তবে মাঝে মাঝে ভেরিয়েবলকে এমনিতে কল করলেও কিন্তু শো করা যায়। যেমন আমি এর আগে প্রিন্ট প্রিন্ট দিয়ে আমার এমন রেজাল্ট আসছে, এবার আমি শুধু ডিএফ দিছি, শুধু ভেরিয়েবলটাকে কল করছি,
তাই এমন রেজাল্ট আসছে। রেজাল্ট মূলত একই, ডিফারেন্স কিছু না, এখানে এক লাইনে দেখাইছে, এখানে একটু ভাগ ভাগ করে দেখাইছে। ওকে, তো প্রিন্টের মধ্যেও ভেরিয়েবল দিলেও রেজাল্ট আসবে, প্রিন্টের বাইরে ভেরিয়েবল দিলেও রেজাল্ট আসবে। হ্যাঁ, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে এটা ওই যে এক্সেল এর মতো বা সিএসভি ফাইলের মতো করে তৈরি করা। হ্যাঁ, এর জন্য এখন আমরা পান্ডাস ইউজ করব। পান্ডাস ইউজ করে আমরা এটাকে ডেটা ফ্রেমে, বোধগম্য একটা ডেটা ফ্রেমে, সুন্দর একটা ডেটা ফ্রেমে তৈরি করবো। হ্যাঁ, তো আমরা একটা ভেরিয়েবলের নাম নেই, সেটা হচ্ছে ডেটা। ডেটার মধ্যে আমরা যেটা করব, পিডি। পিডিটা কি? এই যে আমরা পান্ডাসটাকে নাম দিচ্ছি হচ্ছে পিডি, পান্ডাস এস পিডি হিসাবে, আহ, পান্ডাসটাকে পিডি হিসাবে ইম্পোর্ট করছি, তাই তো? পিডি ডট ডেটা ফ্রেম, পিডি ডট ডেটা ফ্রেম। ওকে, তো পিডি একটা লাইব্রেরি, এই লাইব্রেরির ভিতরে একটা মডিউল হচ্ছে ডেটা ফ্রেম। হ্যাঁ, এই ডেটা ফ্রেমের মধ্যে যদি আমি ডিএফ কে ঢুকাই দিই আর কি, যে ডিকশনারিটা তৈরি করছিলাম, এবং এটাকে যদি রান করি, তারপর এই ডেটাটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা এই যে এখন এক্সেল ফাইলের মতো করে দেখতে পাচ্ছি। এখানে ন্যাম, রহিম, করিম, সাকিব, রিয়া, মিতু। হ্যাঁ, তারপর স্কোর গুলো আর কি আমরা যেভাবে যেটা দিছিলাম সেটা হচ্ছে। তো আমরা মূলত এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা ডিকশনারি কিভাবে ক্রিয়েট করব। আমরা তো ভেরিয়েবল এগুলো সম্পর্কে ধারণা নিয়ে আসছি। আসলে এখানে বেসিক অনেক অনেক কিছু আছে, আমরা আসলে বেসিক এখন বেসিকে মনোযোগ না দিয়ে আমরা এখন যতটুকু বুঝে যায় অতটুকু বুঝে বুঝে আসলে শেষ পর্যন্ত দেখি আসলে ডেটা অ্যানালাইসিসে কি করা হয়। তো আমরা এখানে একটা ডেটা ফ্রেম তৈরি করলাম, সেই ডেটা ফ্রেমটাকে এখানে একটা ডিকশনারি তৈরি করলাম এবং সেটাকে ডেটা ফ্রেমের অন্তর্গত করলাম, এবং সেই ডেটা ফ্রেমটা কিভাবে করলাম সেটা হচ্ছে পান্ডাস লাইব্রেরিটা ইউজ করে। তো এখানে আমরা এটাকে কিছু ম্যানিপুলেশন করব। ওকে, দেখি এখানে কি নিউ গেস্ট আসছে নাকি। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্টে কাইন্ডলি বলতে পারেন। কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ ভাইয়া, আসলে আমার একটু নেট চলে গেছিল, তো ওই যে পান্ডাসের ইয়াটা আরেকবার বোঝানো যাবে? জি, অবশ্যই। আর ওকে, রেকর্ড, হ্যাঁ অবশ্যই ক্লাস রেকর্ড করা হচ্ছে, আপনারা রেকর্ড পাবেন, সমস্যা নেই। রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে। আরেকটা বিষয় বলে রাখি, আহ আমাদের আসলে ডেমো ক্লাসের উপর সার্টিফিকেট দেওয়া হবে, এর জন্য দুইটা ক্লাসই করতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। আর আমি ক্লাস শেষে একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিব, সেটাতে আপনাদেরকে প্রেজেন্ট দিতে হবে আর কি। হ্যাঁ, তো ক্লাসটা শেষ পর্যন্ত করার জন্য অনুরোধ রইল। আর আমাদের যেহেতু এখন ডেটা ফ্রেম তৈরি হয়ে গেছে, এখন আমরা পরবর্তী স্টেপে যাব। তো ডেটা ফ্রেম থেকে আমরা কি কি করতে পারি আসলে? ডেটা ফ্রেম থেকে আমরা ফার্স্ট যেটা দেখবো, ডেটা ডট ইনফো দেখতে পারি। এটাতে কি কি ইনফো আছে আর কি, এটা দিয়ে আমরা রান করলে দেখতে পারবো এখানে ইনফো একটা বিল্ড আপ ফাংশন পাইথনের। এখানে আমরা ওই ডেটার যাবতীয় একটা বেসিক ইনফরমেশন নিতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টা এন্ট্রিস আছে, 5 এন্ট্রিস, 0 to 4। হ্যাঁ, কারণ এই যে এখানে ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত কাউন্ট হয়, সেটাই দেখাইছে। 4টা কলাম আছে, 1 2 3 4। তারপর হচ্ছে এখানে কি দেখাচ্ছে, কলাম নেম গুলা দেখাচ্ছে। আহ এখানে দেখাচ্ছে হচ্ছে, এখানে যেটা দেখাচ্ছে কয়টা নান নাল ভ্যালু আছে। এখানে কিন্তু একটাও নান নাল ভ্যালু নাই, এর জন্য এখানে নন নাল ভ্যালু দেখাচ্ছে। ওকে, তো এখানে কোনো নাল ভ্যালু নাই, এর জন্য সবগুলাই এরকম ফিল আপ দেখাচ্ছে। আর এখানে কি দেখতে পারি, এখানে দেখতে পারি ডি টাইপ। ডি টাইপ মানে হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ পাইথনে আসলে ডেটা টাইপ 3 ধরনের। একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে ইন্টিজার, আরেকটা হচ্ছে
একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোটিং। অবজেক্টটা কি? এই যে টেক্সট টাইপের ডেটা বা ক্যাটাগরি ডেটা, সেগুলো হচ্ছে অবজেক্ট। এক মিনিট, আমি একটু অ্যাড করে নিই। হ্যাঁ, তো ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে আমরা কি বলবো? অবজেক্ট। ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে আহ পূর্ণ সংখ্যা আর কি বলা চলে, যেখানে কোনো দশমিক থাকবে না, বা দশমিক থাকলেও শুধু যে পূর্ণ সংখ্যাটা যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টিজার। যেমন 10.5, এর মধ্যে শুধু 10টা হচ্ছে ইন্টিজার, 0.5টা ইন্টিজার নয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফ্লোটিং ডেটা টাইপ। ফ্লোটিং ডেটা টাইপ কি? এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা সহ পয়েন্ট, মানে বাকি যে পয়েন্টের সংখ্যাটা আছে সেটা সহ, যেমন 10.5, এটা একটা হচ্ছে ফ্লোটিং সংখ্যা। তো ফ্লোটিং ডেটা টাইপ। তো এগুলো নিয়েও আমরা বিস্তারিত জানবো। আপাতত এতটুকুই জানি যে এই পাশে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডেটা টাইপ। এখানে ডেটা টাইপটা দেখানো হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো অ্যানালাইসিসের পূর্বে এই ডেটা টাইপ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হয়। যেমন এখানে নেম, নেম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এখানে নেমের মধ্যে কি? নেমের মধ্যে সব ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল না? রহিম, করিম, সাকিব, এগুলো তো সব ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এর জন্য এটা অবজেক্ট। তারপর ম্যাথ, ম্যাথের মধ্যে কি আছে? ম্যাথের মধ্যে সব হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আছে, তাই না? নিউমেরিক্যাল ভ্যালু, এবং এখানে কিন্তু কোনো পয়েন্ট পয়েন্টও নাই, তাই না? এর জন্য এটাকে কি দেখাচ্ছে? ইন্টিজার। হ্যাঁ, সিমিলারলি ইংলিশ, সায়েন্স, এগুলো সবগুলোই ইন্টিজার। আচ্ছা, আমরা যদি একটা পয়েন্ট দিয়ে দেই তাহলে কি হয়? যেমন ম্যাথে হচ্ছে 60.5। হ্যাঁ, 60.5। এখন আবার নতুন করে রান করি, দেখি কি হয়। ডেটা ফ্রেমে লোড করি এবং ডেটাটাকে দেখি, এখন কিন্তু এই যে 60.5। হ্যাঁ, তাহলে এখন সবগুলোতে কিন্তু পয়েন্ট চলে আসছে, এক ফরম্যাটে চলে আসছে। আলাদা আলাদা করে তো থাকবে না, পুরো কলামটা একটা ফরম্যাটে থাকবে। ওকে, তো এখন যদি আমরা ইনফো দেখি, তাহলে এখন কিন্তু আমরা দেখতে পারবো প্রথমটা নেম, নেমের নেম অবজেক্ট, অবজেক্টের মতোই আছে। ম্যাথ কিন্তু ফ্লোট হয়ে গেছে, ফ্লোট হয়ে গেছে, ফ্লোটিং টাইপ হয়ে গেছে। কেন? কারণ এখানে ম্যাথের মধ্যে এখন পয়েন্ট চলে আসছে, তাই না? এর জন্য এটা ফ্লোটিং হয়ে আসছে। তো এইভাবে আমাদেরকে ডেটা টাইপ বুঝতে হবে। কেন ডেটা টাইপ বুঝতে হবে? কারণ রিয়েল রিয়েল লাইফে আসলে অনেক অসামঞ্জস্যতা থাকে। অনেক ডেটার মধ্যে দেখা গেছে যে যেটা আসলে নিউমেরিক্যাল হওয়া উচিত সেটা আসলে অবজেক্ট হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের অনেক ভ্যালু কনসিডার করতে হয়, যে কোনটাকে আমরা ইন্টিজার হিসেবে কনসিডার করবো এবং কোনটাকে আমরা ফ্লোটিং হিসেবে কনসিডার করবো। তো এর জন্য ডেটা টাইপ বোঝাটা খুবই জরুরি। ওকে, এরপর আমরা আরো দেখতে পারি, সেটা হচ্ছে df ডট describe। আমি কি কোথাও ভুল করলাম? সরি, ডিএফ আমি কল করছি। ডিএফ তো আসলে ডিকশনারি। আমাদের ডেটার ডেটার নাম ছিল, ডেটা ফ্রেমের নাম ছিল হচ্ছে ডেটা। আমি এটা দিতে ভুল করে ফেলছিলাম আর কি। আর ডিকশনারিকে আসলে এইভাবে রিড করতে পারে না। ওকে, এখন আমরা ডিসক্রাইবের মধ্যে অনেক স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্যাল অনেক ভ্যালু দেখতে পারি। যেমন ম্যাথ, ইংলিশ, সায়েন্স, এগুলোর মধ্যে হচ্ছে কাউন্ট। কাউন্ট মানে হচ্ছে কতগুলো কতগুলো ইনপুট আছে আর কি, কতগুলো ভ্যালু আছে আর কি। ফার্স্টটা আছে মিন। ম্যাথের মিন কত? গড় কত? 77। ইংলিশের 79, সায়েন্সের 81। এখান থেকে আমরা মোটামুটি কিছুটা ইনসাইটস পাই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? একটু জানাবেন প্লিজ। আসলে এখানে নেট প্রবলেম, তো আমিও মাঝে মাঝে আটকায় যাচ্ছি, যে আসলে কনফিউজ হয়ে যাচ্ছি আপনারা আসলে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, দেখা যাচ্ছে তো ভাইয়া। একটু একটু দেখেন, আপনার তো নেট প্রবলেম। আর কালকে সেম টাইমে ক্লাস হবে। হ্যাঁ, ওকে, আমরা আবার ক্লাসে ব্যাক করি। যেটা বলতেছিলাম, এখানে আসলে ডিসক্রাইব, ডিসক্রাইব একটা ফাংশন, বিল্ডিং ফাংশন পাইথনের। এটা দিলে আমরা স্ট্যাটিস্টিক্যাল অনেক কিছু দেখতে পারি। এখানে আমরা মিন দেখতে পারি, গড় দেখতে পারি। তারপর হচ্ছে এসটিডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে মিনকে যদি আমরা আদর্শ ধরি, তাহলে এখান থেকে বাকি ভ্যালুগুলো কতটুকু বিচ্যুতিতে আছে, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেমন এখানটা হচ্ছে 70,
77 হচ্ছে মিন, গড় ভ্যালু, আর এখানে হচ্ছে 12 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গড়ের থেকে যেই যেই ভ্যালুগুলো খুব বেশি বড় বা ছোট, সেগুলো ডিফারেন্স হচ্ছে 12.36 সামথিং। ওকে, সিমিলারলি ইংলিশ, সায়েন্স। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন না বুঝলেও সমস্যা নাই, এটা আমরা মেইন কোর্সে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে লেকচার থাকবে। তারপর হচ্ছে মিন। মিন মানে মিনিমাম মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু হচ্ছে ম্যাথে 60, ইংলিশে 70 এবং সায়েন্সে 68। যেমন আমরা এখানে মিনিমাম ভ্যালু এখানে অবজার্ভ করলে দেখতে পারবো যে ম্যাথে আসলে 60 ছিল, ইংলিশে 70 ছিল, আর সায়েন্সে ছিল হচ্ছে 68। ওকে, তারপর আমরা দেখতে পারবো হচ্ছে এগুলো হচ্ছে কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। এটা নিয়েও এখনো আসলে বেশি কিছু জানার প্রয়োজন নাই, আমরা যখন মেইন কোর্স করব এটা আহ, এটা নিয়ে আমরা বিস্তারিত করবো। তবু একটু করে বলি, ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে আহ আহ, পুরা ভ্যালু গুলো প্রথম 25%। ওকে, সেকেন্ড কোয়ার্টাইল হচ্ছে মিডিয়ান আর কি, মধ্যক যেটা, সবগুলো ভ্যালুর মধ্য। আর 75% হচ্ছে আহ, পুরা ভ্যালুর ম্যাক্সিমাম মানের মানের দিকে 75%। আর ম্যাক্সিমাম হচ্ছে 92। এখানে যেমন আমরা মিনিমাম ভ্যালু দেখলাম, এখানে তেমন ম্যাক্সিমাম ভ্যালু আছে আর কি, এখানে ম্যাথ, ইংলিশ, সায়েন্স। তো এখান থেকে আসলে আমরা অনেকগুলো ইনসাইটসই পাই, মানে বেসিক যেসব ইনসাইটস আসলে আমাদের প্রয়োজন, টুকটাক প্রয়োজন হয়, সেগুলো পাওয়া যায়। কিন্তু আসলে ডেটা অ্যানালাইসিসে আমরা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি না, আরো অনেক ইনসাইটস বের করতে হয়। হ্যাঁ, অনেক কিছু করতে হয়। তো আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে ভেরিয়েবল বুঝলাম, ভেরিয়েবলের মধ্যে হচ্ছে ডেটাগুলোকে, ভ্যালু গুলোকে কিভাবে ইনপুট করব সেটা বুঝলাম। তারপর হচ্ছে কিছু ফাংশন, বিল্ড আপ ফাংশন বুঝলাম, যেমন এখানে মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, তারপর হচ্ছে এই যে লেন, তারপর হচ্ছে আমরা লুপ বুঝছি। হ্যাঁ, লুপ লুপ কেন ইউজ করা হয়। তারপর হচ্ছে একটা লাইব্রেরি সম্পর্কেও মোটামুটি ধারণা নিছি। তারপর হচ্ছে ডিকশনারি বিল্ড আপ শিখছি। তারপর হচ্ছে আহ ডেটা ফ্রেম তৈরি করা শিখছি পান্ডাস ইউজ করে, ফার্স্ট পান্ডাসের ইউজ আর কি। তারপর হচ্ছে ডেটা ইনফরমেশন রিড করা শিখছি এবং ডেটা ডিসক্রিপশন রিড করা শিখছি। এখন আমরা যেটা করব আহ সেটা হচ্ছে একটু ফিল্টারিং শিখবো। ওকে, একটু এক্সপ্লোর শিখবো, ডেটাটা একটু এক্সপ্লোর করা শিখবো। সেটা হচ্ছে যেমন আমরা ফিল্টার করতে পারি যে আহ 80-র উপরে কতজন পাইছে, বা 60-এর নিচে কতজন পাইছে, বা এই ধরনের আমাদের কিছু কন্ডিশন থাকতে পারে, তাই না? তো আমরা এখন একটু ফিল্টারিং শিখবো। হ্যাঁ, ফিল্টারিং এ যেটা শিখবো সেটা হচ্ছে আহ মনে করেন হচ্ছে ম্যাথে কি ছিল, ম্যাথ ছিল না, হ্যাঁ, বড় হাতের দিছিলাম না ছোট হাতের দিছিলাম, বড় হাতের। ম্যাথে আহ 80-র উপরে কতজন পাইছে, আমরা এটা দেখতে চাই। ঠিক আছে, তো শুধু এরকম লিখে কি সার্চ দিলে হবে? হবে না, কারণ ওকে ফার্স্ট বুঝাইতে হবে যে আমি কোন ডেটা ফ্রেমের ম্যাথ নিতে চাচ্ছি। ওকে, কোন ডেটা ফ্রেমের ম্যাথ নিতে চাচ্ছি। তো এটাকে কি করতে হবে, এটাকে একটা ডেটা ফ্রেমের ভিতরে ঢুকাই দিতে হবে। যেমন এটাকে আমি যদি আহ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আসলে পাইথনে এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়, তো এর জন্য সেকেন্ড ব্র্যাকেটই বলতেছি। বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি দিয়ে যদি আমি ডেটা ফ্রেমটাকে যদি কল করি, যেমন, তাহলে আমরা এখানে একটা কন্ডিশন বিল্ড আপ করতে পারবো। আহ, wait, জি, ক্লাস পরে পাবেন, রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, কিন্তু অ্যাটেন্ডেন্স পাবেন না, আর অ্যাটেন্ডেন্স না থাকলে পরবর্তীতে সার্টিফিকেট পাবেন না, তবে রেকর্ডেড ক্লাস পাবেন। ওকে, তো আমরা কন্ডিশন কন্ডিশন এক মিনিট, আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে ফিল্টারিং করব।
যে ম্যাথের মধ্যে 80-র উপরে কতজন পাইছে, তাই না? তো আমরা ওইভাবে না শিখে ফার্স্টে হচ্ছে কলাম কল করা শিখি, যে আমরা একটা কলামকে কিভাবে কল করতে পারি। ওকে, তো এই তো আমার ডেটা ফ্রেম। এই ডেটা ফ্রেমের আমি একটা স্পেসিফিক কলামকে কল করব। ওকে, স্পেসিফিক কলামকে কল করার জন্য কি করতে হবে? আমাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে কলামকে আমি কল করতে চাই সেই কলামকে লিখতে হবে। এখানে আমি কোন কলাম নেব? এখানে নেব হচ্ছে ম্যাথ। ওকে, এখন যদি আমি ম্যাথ নিয়ে যদি রান করি, তাহলে শুধু ম্যাথের রেজাল্ট গুলো দেখাবে। ঠিক আছে, শুধু ম্যাথের রেজাল্ট গুলো দেখাবে। এখন আমি কি চাচ্ছি? এখন আমি চাচ্ছি হচ্ছে ম্যাথে 80-র উপরে কে কে পাইছে। গ্রেটার দেন, গ্রেটার দেন অর ইকুয়াল দিই, তাহলে আমরা প্লাসটাও বের করতে পারবো আর কি। গ্রেটার দেন অর ইকুয়াল 80, 80-তে প্লাস না? তো এইটা দিলে এখানে আমার দেখাচ্ছে হচ্ছে ট্রু ফলস, ট্রু ফলস, ফলস, এরকম দেখাচ্ছে। তার মানে ট্রু মানে বুঝতে হবে এটা 80-র সমান বা 80-র উপরে। ওকে, এটা 80 সমান বা 80-র উপরে। ফলস দিলে বুঝতে হবে যে এটা 80-র নিচে। আবার এগেইন ট্রু দিলে বুঝতে হবে এটা 80-র সমান বা 80-র উপরে। ঠিক আছে, তো এইটা তো আমরা আলাদাভাবে দেখতেছি। এটা যদি আমরা ডেটা ফ্রেমটার ভিতরেই দেখতে চাই, তাহলে এটাকে আবার আমাদের কি করতে হবে? ডেটা ফ্রেমের আন্ডারে নিয়ে যেতে হবে। দেখেন, এইখানে কিন্তু আমি ডেটা ফ্রেম আর কলামটা নিয়ে একটা লজিক বিল্ড আপ করছি। ওকে, জাস্ট ওই কলামটার উপর লজিক বিল্ড আপ করার জন্য এখানে আমি ডেটা ফ্রেম নিছি এবং তার ভিতরে যে কলামটা নিয়ে কাজ করব সেই কলামটাকে এবং তাদের মধ্যে লজিক দিছি, যে কন্ডিশন দিয়ে দিছি যে 80 সমান 80-র থেকে বড় হতে হবে। হ্যাঁ, তো রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে আমার এভাবে আলাদাভাবে আসছে। তো আমি যেটা চাচ্ছি এই রেজাল্টটাকে এইভাবে, সরি, রেজাল্টটাকে এই এই ডেটা ফ্রেমের মধ্যেই দেখাবে। ওকে, তাহলে আমরা নামটা বুঝতে পারবো যে কে কে 80-র উপরে পাইছে বা কে কে প্লাস পাইছে, কে কে প্লাস পাইনি। ঠিক আছে, তো এটাকে আমরা এখন কি করতে পারি? এইটাকে আমরা একটা ডেটা ফ্রেমের, ওই সেম ডেটা ফ্রেমের ভিতরেই ঢুকাই দিতে হবে। যেমন আমাদের ডেটা ফ্রেম ছিল হচ্ছে ডেটা। হ্যাঁ, এখন এই ডেটা ফ্রেমের মধ্যে যদি আমি এই পুরা লজিকটা যদি ঢুকাই দেই, পুরো লজিকটা যদি ঢুকাই দেই, সরি কি ভুল করলাম। এক মিনিট। ও, এখানে আমি দুইটা আহ, দুইটা ব্র্যাকেট ইউজ করে বলছি, এখানে একটা ব্র্যাকেট। ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের শুধু তাদেরই ভ্যালু দেখাবে যারা 80 সমান বা 80 থেকে বেশি পাইছে। যেমন রহিম আর সাকিব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারলাম যে আমাদের যদি এরকম 1,000, 2,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ এরকম যে ডেটা থাকে, সেখান থেকে আমরা খুব সহজেই যে কোনো একটা কন্ডিশন, যে কোনো একটা স্কোর কন্ডিশনের উপর বেস করে আমরা ডেটাকে স্ট্রাক করে ফেলতে পারবো। হ্যাঁ, সিমিলারলি আমরা যদি ডেটাটা এখানে যেমন, এখানে ডেটাটা যেমন এলোমেলো করে আছে আর কি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম করা নেই। তো আমরা ডেটাটাকে চাইলে শর্টিংও করতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে মেইনলি শিখলাম হচ্ছে ফিল্টারিং। সিম্পল একটা জিনিস, যে আমরা কোনো একটা সংখ্যা কোনো একটা স্পেসিফিক ভ্যালুর সাথে তুলনা করে আমরা জাস্ট ওই ডেটাগুলোকে বের করবো। হ্যাঁ, তো যেমন রহিমের আমি ম্যাথের, জাস্ট ম্যাথের 80 কতজন 80 বা এর থেকে বেশি মার্কস পাইছে সেই কন্ডিশনের উপর ভিত্তি করে আমি তার টোটাল ডেটাটা বের করে ফেলছি। যেমন রহিম এখানে ম্যাথে 85 পাইলেও বা ম্যাথে প্লাস পাইলেও সে কিন্তু আহ আহ হ্যাঁ, ফর্চুনেটলি এখানে ইংলিশ, সায়েন্স এগুলোতে সে প্লাস পেয়ে গেছে। যাক, এটা আসলে ডেটার উপর ডিপেন্ড করবে, আমাদের ডেটাটা ওইভাবেই তৈরি হয়েছে। তো যাক, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শর্টিং। শর্টিংটা কি? শর্টিংটা আসলে আহ ডেটাটাকে ক্রম অনুযায়ী সাজানো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। হ্যাঁ, তো এটার জন্য আমরা জাস্ট কি করব? ডেটা, ডেটার সাথে লিখবো হচ্ছে শর্ট, শর্ট ভ্যালুস। ওকে, শর্ট ভ্যালুস এটাও একটা পাইথন বিল্ড আপ ফাংশন।
এটার মধ্যে আমাদেরকে কি করতে হবে, কার সাপেক্ষে আমরা শর্ট করতে চাচ্ছি, মানে কার সাপেক্ষে আমরা ডেটাটাকে ছোট থেকে বড় এরকম বানাতে চাচ্ছি। তো এখানে আমাদেরকে যেমন ম্যাথ আছে, ইংলিশ আছে, সায়েন্স আছে, নেম দিয়ে তো আর হবে না, কারণ নেম তো কোনো নেমে তো ছোট বড় কিছু বোঝার কিছু নাই। তো এখানে আমরা যেমন কথা যদি আমরা ইংলিশের সাপেক্ষে যদি ছোট থেকে বড় করতে চাই, তাহলে আমাদেরকে এখানে দিতে হবে ভ্যালুজ, এখানে দিতে হবে ইংলিশ। হ্যাঁ, কি চাই ছোট থেকে বড়, এটার জন্য ছোট থেকে বড় এটা ডিসাইড করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে অ্যাসেন্ডিং। হ্যাঁ, অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ট্রু অর ফলস। এখন অ্যাসেন্ডিং যদি আমরা ট্রু করে দেই তাহলে ছোট থেকে বড় ভ্যালু পাবো। সরি, হ্যাঁ, ছোট থেকে বড় ভ্যালু পাবো। তো এখানে ইংলিশের সাপেক্ষে ছোট থেকে বড় ভ্যালু গুলো ক্রমান্বয়ে সাজানো হয়ে গেছে। দেখেন আগে কিন্তু প্রথমে নাম ছিল হচ্ছে রহিম, এখন কিন্তু হয়ে গেছে রিয়া, কারণ রিয়ার ইংলিশের মান সবচাইতে ছোট, সে ইংলিশে সবচাইতে কম পাইছে আর কি সবার মধ্যে। ওকে, সিমিলারলি আমরা যদি এখানে অ্যাসেন্ডিং যদি ট্রুর জায়গায় যদি আমরা ফলস করে দেই, হ্যাঁ, ফলস করে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে এবার বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজানো হয়েছে আর কি। এখানে ইংলিশে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে কম, এইভাবে আর কি বড় থেকে ছোটর দিকে যাবে আর কি, মানে ঊর্ধ্বক্রম অনুসারে। হ্যাঁ, তো এইভাবে আমরা শর্টিং ইউজ করে কোনো একটা ডেটার ভ্যালুকে ম্যানিপুলেট করতে পারি এবং এটাকে গুছাইতে পারি আর কি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, আমরা এই ডেটার একটু ভিজুয়ালাইজ। তো আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য একটা লাইব্রেরি প্রয়োজন হবে, সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব। লিখে নিই, এখানে আমার লাইব্রেরি প্রয়োজন হবে, লাইব্রেরি হচ্ছে ম্যাটপ্লটলিব। তো আমরা লাইব্রেরি কিভাবে ইম্পোর্ট করি, ফার্স্ট ইম্পোর্ট ম্যাট প্লট ম্যাটপ্লটলিব, সরি, অ্যাস এটার নাম দিলাম হচ্ছে পিএলটি। ওকে, তো লাইব্রেরিটা হচ্ছে ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট। ওকে, এটার নাম দিলাম হচ্ছে পিএলটি। তো ভিজুয়ালাইজেশনের জন্য আমরা সাধারণত ম্যাটপ্লটলিব, সিবর্ন, আর অ্যাডভান্স ভিজুয়ালাইজেশনের জন্য সিবর্ন, তারপর হচ্ছে প্লটলি, এই ধরনের ইউজ করি। এগুলো আমরা সামনে শিখবো, আপাতত আমরা বেসিক ভিজুয়ালাইজেশন করি। ওকে, তো এটা আমরা রান করে নিই। রান করে নিয়ে এখন আহ আমরা একটা বার প্লট তৈরি করব। এর জন্য আমাদেরকে প্রথমে ম্যাটপ্লটলিব লাইব্রেরিটা লোড করে নিতে হবে। এখান থেকে আমাকে নিতে হবে হচ্ছে বার, বার প্লটের জন্য শুধু বার নিতে হবে। ওকে, বার প্লটের জন্য শুধু বার নিতে হবে। এখন সাপোজ আমরা হচ্ছে নেম আর ম্যাথের মধ্যে আহ একটা ভিজুয়ালাইজেশন দেখবো। ওকে, যে নাম এবং তাদের হচ্ছে স্কোর গুলো, ম্যাথের স্কোর গুলো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখবো, বার প্লটের মাধ্যমে দেখবো। তাহলে কি করতে হবে, আমাকে জাস্ট বার প্লটের মধ্যে দুইটা কলাম দিয়ে দিতে হবে। আমাকে বার প্লটের মধ্যে দুইটা কলাম দিয়ে দিতে হবে। বার প্লটের মধ্যে দুইটা কলাম কিভাবে দিব, কি কি কলাম দিতে হবে, এক নেম দিতে হবে, এক্স অক্ষ বরাবর আমাদেরকে দিব আমরা নেম, আর ওয়াই অক্ষ বরাবর দিব আমরা স্কোর। ঠিক আছে, ম্যাথ ম্যাথ স্কোর। তো ফার্স্ট আমরা এক্স অক্ষের মান বসাবো, তারপর হচ্ছে আমরা ওয়াই অক্ষের মান বসাবো। ঠিক আছে, তো ফার্স্ট আমি এখানে দিলাম হচ্ছে এক্স, কমা হচ্ছে ওয়াই। হ্যাঁ, কিন্তু এক্স আর ওয়াই কিন্তু আমরা এখানে ভেরিয়েবল হিসেবে দিলেও এই ভেরিয়েবলের কিন্তু কোনো মান নেই এখন। তাহলে এই ভেরিয়েবল গুলোকে এখন আমাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, এক্স অক্ষে কি থাকবে, এক্স কি থাকবে, এক্স এর কার মান হওয়া উচিত ছিল নেম, তাই না, নেম কলামটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু নেম কলামটা আমরা কিভাবে নেব, আমরা কলাম নেওয়া শিখলাম কিভাবে, এই যেখানে শিখাইছিলাম যে আমরা এইভাবে কলাম নেব, তাই না। এখানে আবার কলাম নেই, আমরা নেম কলামটা নিব হচ্ছে ফার্স্ট ডেটা ফ্রেমটাকে কল করব,
তারপর হচ্ছে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর আমরা হচ্ছে যে কলামটাকে নিতে চাচ্ছি সেই কলামটার নাম লিখবো। কিভাবে লিখবো? অবশ্যই কোটেশন মার্ক ইউজ করতে হবে। এরপর ওই কলামটাকে লিখতে হবে নেম, যেভাবে লেখা আছে এক্সাক্ট ওইভাবে লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এটা করার কারণে কি হয়ে গেল, আমার এক্স ভেরিয়েবলটা কিন্তু লোড হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন এতক্ষণ কিন্তু এক্স এরকম ছিল, সাদা কালার ছিল, এখন এক্স নীল কালার হয়ে গেল। এর মানে আমার এই যে এক্স ভেরিয়েবল একটা তৈরি হয়ে গেছে। এক্স ভেরিয়েবল তৈরি হয়ে যাওয়ার কারণে এখানে এক্স কিন্তু এখানে অটোমেটিক লোড হয়ে আছে। সিমিলারলি আমাকে এখন ওয়াই তৈরি করতে হবে। ওকে, ওয়াই বরাবর আমার কি থাকবে? ওয়াই বরাবর থাকবে ডেটা, এখানে রাখতে চাইছে হচ্ছে ম্যাথ, তাই তো? হ্যাঁ, এখন আমার দুইটা ভেরিয়েবলই কিন্তু লোড হয়ে গেছে। এখন সিম্পল, আমরা পিএলডি ডট বার দিয়ে দিলে কি হয়ে যাবে? এই যে আমরা ভিজুয়ালাইজেশন দেখতে পাবো। এখানে আমরা ভিজুয়ালাইজেশন দেখতে পারবো, যেমন রহিম 80-র উপরে সামথিং পাইছে আর কি, করিম, এই ধরনের আমরা ভিজুয়ালাইজেশন দেখতে পাবো। সাকিব সাকিব এখানে হচ্ছে ম্যাথে সবচেয়ে বেশি পাইছে, তাই না? রিয়া রিয়া এখানে সবচেয়ে কম পাইছে। মিতু বলা চলে হচ্ছে থার্ড প্লেসে আছে। তো যাই হোক, এই ধরনের ভিজুয়ালাইজেশন এটা আসলে ছোট ডেটা, আমাদের কাছে চোখেই আমরা অনেক কিছু আগে নিজেরাই ভিজুয়ালাইজ করে ফেলতে পারতেছি। কিন্তু ডেটাটা যদি অনেক বড় হয়ে যায় তখন কিন্তু আমরা চোখে দেখে কোনো কিছু বলতে পারবো না। তখন আমাদের ভিজুয়ালাইজেশন এই ধরনের ছোট ছোট ইনসাইটস গুলো আমাদের অনেক হেল্প করবে, যে আসলে তখন বুঝতে সাহায্য করবে যে কোন ভ্যালুটা কতটুকু আছে, কোনটা কেমন আছে। তখন আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন বলেন বা স্ট্যাটিস্টিক্যাল থট বলেন, এই জিনিসগুলোকে চিন্তা করতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো এই আমরা এখন পর্যন্ত মোটামুটি একটা বলা চলে কমেন্ট করছেন। আচ্ছা, আমি একটু কথা বলি, তারপর আপনি কি কমেন্ট করছেন আপনি কি অ্যান্সার করতেছেন, করতেছেন আর কি, অ্যান্সার করার চেষ্টা করব। তো আমরা মেইনলি আসলে এটা একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট বলতে পারি না। তো এটা ছোটখাটো কিন্তু একটা প্রজেক্ট বলাই যায়। ঠিক আছে, যে ছোট্ট একটা ডেটা নিয়ে আমরা ছোট্ট একটা ডেটার উপর কিভাবে সেই ডেটাটাকে ক্রিয়েট করব, ডেটার ছোট ছোট জিনিসগুলোকে বুঝবো, এবং এই ডেটাটাকে ক্রিয়েট করে পান্ডাসের সাহায্যে কিভাবে রিয়েল ডেটা ফ্রেমে তৈরি করব, এবং সেই ডেটা ফ্রেমকে কিভাবে রিড করব, তার ইনফরমেশন কিভাবে দেখবো, ডিস্ট্রিবিউশন কিভাবে দেখবো। হ্যাঁ, এখানে যে ভ্যালুগুলো বোঝানোর যে ব্যাপারটা, এখানে কিন্তু ভ্যালুগুলো বোঝানো বুঝতে পারাটা কিন্তু অনেক জরুরি। এর জন্য কিছুটা স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। তো আজকে মেইন উদ্দেশ্য স্ট্যাটিস্টিক্যাল নলেজ দেওয়া না, আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে পাইথন দিয়ে অ্যানালাইসিস এর পুরো প্রক্রিয়াটা দেখানো আর কি। তারপর এখানে আমরা ফিল্টারিং দেখলাম, তারপর হচ্ছে শর্টিং দেখলাম, তারপর হচ্ছে একটু ভিজুয়ালাইজেশনও দেখলাম। হ্যাঁ, তো এটা আসলে একটা মিনি প্রজেক্ট বলাই যেতে পারে। আমরা আসলে অ্যানালাইসিসে এটাই করি, একটা ডেটাকে রান করি, তার মধ্যে হচ্ছে ইনফরমেশন দেখি, তার ডিসক্রিপশন দেখি, এই সব কিছু দেখে তার নাল ভ্যালু দেখি, নাল ভ্যালু আছে কিনা, বা কোনো ডেটা নিয়ে কোনো রকমের অসামঞ্জস্যতা আছে কিনা, তার আউটলেয়ার চেক করি। এই সব কিছু চেক করার পর এগুলোকে আমাদের ক্লিনিং করতে হয়, এগুলো আমাদের হচ্ছে ম্যানিপুলেট করতে হয়। কোথাও যদি ডেটা না থাকে তাহলে সেখানে স্ট্যাটিস্টিক্যাল নলেজ ইউজ করে সেগুলোকে ফিল আপ করতে হয়। সেগুলো ফিল আপ করার মাধ্যমে আহ এই ধরনের স্কেলিং থেকে শুরু করে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে যে জিনিসগুলোকে আমাদের করতে হয় আর কি। তো এগুলো আমরা মেইন কোর্সে দেখবো। আর ইনশাল্লাহ আগামীকাল আমরা একটা রিয়েল ডেটার উপর এইভাবে আর কি প্রজেক্ট ওয়াইজ দেখানোর চেষ্টা করবো, একটা রিয়েল ডেটা আরো বড় ডেটা। ওকে, আচ্ছা, দেখি আপনারা একজন কোশ্চেন করছেন। আচ্ছা ভাই, একটা যদি একটা ডেটা ফ্রেম থাকবে, তাই না? যদি ডেটা ফ্রেম একটা বেশি থাকে তাহলে ডেটা ফ্রেমের নেমিংটা কি হবে? ও আচ্ছা। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আগে বলি। অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে, আমি একটু পরে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট এখানে কমেন্ট করে দিব, আপনারা ওখানে অ্যাটেন্ডেন্স দিবেন। আর এখানে একজন প্রশ্ন করছেন যে একটা প্রজেক্টে কি একটা ডেটা ফ্রেমই থাকবে নাকি আর একটা ডেটা ফ্রেমের যদি বেশি থাকে তাহলে আমরা নেমিং গুলো কিভাবে করবো? আসলে আহ, এখানে আসলে নেমিংটা আসলে বড় বিষয় না। আমি যেখানে যেমন এখানে নেম দিছি হচ্ছে ডিএফ ডেটা, এই ধরনের নাম নাম দিছি। আপনি একটা ডেটা ফ্রেমে যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, যে কোনো কিছু, ABCD ক খ গ ঘ, মানে বাংলা তো যদিও লেখা যায় না, যে কোনো নাম দিতে পারেন, এবং যতগুলো ডেটা ফ্রেম থাকবে প্রত্যেকটা আপনি আলাদা আলাদা করে নাম দিতে পারেন। যেমন ডেটা ফ্রেম যদি
তিনটা থাকে, আপনি ডেটা 1, ডেটা 2, ডেটা 3 এভাবে দিতে পারেন, বা A, B, C এভাবে দিতে পারেন, বা DF1, DF2 এভাবে দিতে পারেন। ওকে। আচ্ছা, সার্টিফিকেট নেম, এটা ডেমো ক্লাসের উপর একটা সার্টিফিকেট থাকবে, এটা নিয়ে গ্রুপে বলা হবে আর কি। হ্যাঁ, একটা ডেটা সেট যে ভালো এটা কিভাবে বুঝবো, এটার জন্য আসলে আমাদেরকে একটু স্ট্যাটিস্টিক্যাল নলেজ থাকা প্রয়োজন, যেটা আসলে আমি আজকে এটা নিয়ে ডিসকাস করি না, স্ট্যাটিস্টিক্যাল নলেজ নিয়ে। আসলে স্ট্যাটিস্টিক্সটা প্রয়োজনই হয় যে একটা ডেটাটা কতটুকু ভালো বা কতটুকু ইউজেবল এটা বোঝার জন্য। কারণ আসলে আমি ডেটা নিয়ে পুরো প্রজেক্ট করে ফেললাম, পুরো এনালাইসিস করে ফেললাম, পরবর্তীতে জানতে পারলাম যে আসলে ডেটাটা অতটা ভ্যালুয়েবল না, তাহলে তো কোনো লাভ হলো না। ডেটা ভ্যালুটা বোঝার জন্য আসলে আমাদেরকে কিছু ম্যাথমেটিক্স এবং কিছু স্ট্যাটিস্টিক্স শিখতে হবে, সেটা আমরা মেইন কোর্সে ডিসকাস করবো আর কি। আজকে আসলে আমার মেইন ফোকাস ছিল হচ্ছে আহ ছোট ছোট পাইথনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করা। যদিও আমি বেসিক নিয়ে আলোচনা করি নাই, আমাদের মেইন কোর্সে আরো সবকিছু ডিটেলস থাকবে, ভেরিয়েবল থেকে শুরু করে ইস এন্ড এভরিথিং। আহ ফাইল বলতে ফাইলটা প্র্যাকটিস ফাইলটা চাইলে নিতে পারেন, দিব, সমস্যা নেই। আমি দিয়ে দিব না এটা গ্রুপে, এই ফাইলটা দিয়ে দিব। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আর কি, কোডিং রিলেটেড ব্যাপার। এখন আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলে আমি কোনো ভুল ত্রুটি করে থাকলে সেটা আমাকে মাফ করে দিবেন। আমি আসলে ছোট মানুষ, স্টিল আমি স্টুডেন্ট। আপনাদেরকে যতটুকু পারি শেখানোর চেষ্টা করছি, এবং সামনে ইনশাল্লাহ করব। ওকে। আর এখানে বিষয় হচ্ছে আজকে একটু কোর্সের আউটলাইন নিয়ে আমি কথাবার্তা বলবো। এখানে আমরা কোর্সের আউটলাইন যদি দেখি, আপনারা সবাই হয়তো দেখছেন এর আগেও। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু আরেকবার একটু জানাবেন কষ্ট করে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু একটু কষ্ট করে জানাবেন। আচ্ছা, আসলে আমি ওইদিকে ফোকাস দিচ্ছি, তো আপনারা যা যা আপনাদের প্রশ্ন থাকতেছে আমি আবার সময় দিব, তখন জিজ্ঞেস করেন, আমার জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আসলে এই প্রশ্নগুলো স্কিপ হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটু আউটলাইনটা নিয়ে কথা বলি কোর্সের। সেটা হচ্ছে আপনারা, আশা করি আপনারা আউটলাইন সবাই এর আগেও পেয়েছেন। এর আগে আমরা আউটলাইনে যেগুলো ডিসকাস করবো সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস, পাইথনই কেন আমরা ইউজ করব, পৃথিবীতে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে কেন পাইথন। হ্যাঁ, তারপর হচ্ছে পাইথন ভার্সেস আর ভার্সেস এক্সেল। এক্সেলেও তো আমরা এই ধরনের ছোটখাটো অ্যানালাইসিস করতে পারি, আর প্রোগ্রামিং এও পারি। এগুলো সবকিছু বাদ দিয়ে কেন পাইথন। ইনভায়রনমেন্টাল ইনভায়রনমেন্ট সেটআপ, ইনভায়রনমেন্ট সেটআপ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনভায়রনমেন্টাল সেটআপে আমরা দেখবো হচ্ছে পাইথন কিভাবে আমরা ইনস্টল করব, ভিএস কোডে কিভাবে ইনস্টল করব, জুপিটার নোটবুকে কিভাবে ইনস্টল করব, এবং গুগল কলাব কিভাবে ইউজ করব। আমরা মূলত এগুলো সব, এখানে যেমন ভিএস কোড বলা আছে, জুপিটার নোটবুক বলা আছে, গুগল কোল্যাব বলা আছে, এর মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করব। বেশি সম্ভাবনা হচ্ছে জুপিটার নোটবুক নিয়েই করবো আসলে। বিগিনারদের জন্য জুপিটার নোটবুকটা সবচেয়ে বেশি প্রিফারেবল আমার কাছে মনে হয় আর কি। ওকে। আর তাছাড়া আমাদের একাডেমিক যেসব টিচার আছে, যারা টিচার, ওরা বেশিরভাগ ক্ষেত্রে জুপিটার নোটবুকেই কাজ করে। তো তো আমরা জুপিটার নোটবুকেই শিখবো। আর এবং সেটা এনভায়রনমেন্ট সেটআপটাও শিখবো আমরা ফার্স্ট ক্লাসে মেইনলি ওটাই শিখবো। তারপর হচ্ছে পাইথন বেসিক্স, যেমন ভেরিয়েবল, ডেটা টাইপস। ভেরিয়েবল নিয়ে আজকে খুবই সামান্য বলছি, এবং ডেটা টাইপস নিয়ে ওই যে বলছি ইনফোতে যে। তারপর হচ্ছে অপারেশনস। অপারেশনস বলতে আসলে এই যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, বা এই ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো, এই আরো অনেক চিহ্নের আরো ব্যাপার আছে। ইউজার ইনপুট শিখবো, টাইপ কনভারসেশন শিখবো, এবং প্রিন্ট ফরম্যাটিং শিখবো। আসলে কি কিভাবে আমরা প্রিন্ট করতে পারি একটা জিনিসকে। আমরা তো জাস্ট আজকে প্রিন্ট দিয়ে যে কোনো কিছু, মানে খুব সহজে কিভাবে প্রিন্ট করতে পারি সেটা শিখলাম, কিন্তু আমরা মেইন কোর্সে আসলে প্রিন্ট দিয়ে আরো কিভাবে ডিটেলসে জিনিসগুলোকে সুন্দরভাবে প্রিন্ট করতে পারি সেই জিনিসগুলো শিখি। আহ তারপর হচ্ছে অবশ্যই কিছু প্র্যাকটিস করবোই। এরপর
2 নাম্বার ক্লাসে আমরা শিখবো হচ্ছে ডেটা স্ট্রাকচার শিখবো, লিস্ট, টাপল, সেট, ডিকশনারিজ। এখানে আসলে লিস্ট নিয়ে কথা বলা হয়েছে, তারপর হচ্ছে ডিকশনারিজ নিয়ে অলরেডি কথা বলা হয়েছে, এগুলো আমরা আরো ডিটেলস শিখবো। এর মধ্যে আরো আছে, টাপলস আছে, সেটস আছে। তারপর হচ্ছে কন্ডিশন শিখবো, ইফ ইলস। হ্যাঁ, যে এমন হলে কি হবে, অমন হলে কি হবে। যেমন আমরা এখানে 80 যেটা দেখলাম আর কি, যে যারা যারা 80 পাইছে বা 80-র উপরে পাইছে তারা তারা প্লাস। তো আমরা ইফ ইলস ইউজ করে এখানে ডিরেক্ট বের করে ফেলতে পারবো যে যারা 80-র উপরে পেয়ে গেছে বা 80 পাইছে তারা তাদেরকে প্লাস হিসেবে গণ্য করতে পারবো, লিস্টেড করতে পারবো। এবং যারা নিচে পাইছে তাদেরকে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এভাবে আমরা লিস্ট করতে পারবো। তারপর লুপ, ফর লুপ, হোয়াইল লুপ। হ্যাঁ, তারপর হচ্ছে ফাংশন। ফাংশনটা খুবই জরুরি, কারণ ফাংশন আমরা আসলে অনেকে ম্যাথমেটিক্সে দেখছি যে ফাংশনে একটা ফাংশন যেমন এক্স এর একটা ফাংশন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 এই ধরনের ফাংশন থাকে, যেখানে জাস্ট এক্স এর ভ্যালুটাকে ইনপুট করাই দিলেই পুরো রেজাল্ট পেয়ে যায়। ওকে, নিউ কামার আই গেস। হ্যাঁ, তারপর হচ্ছে নামপাই। পান্ডাসের মতো আরেকটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইব্রেরি হচ্ছে নামপাই। পান্ডাস নিয়ে তো একটু আলোচনা করছি, পান্ডাসের ব্যবহার আসলে ব্যাপক। পান্ডাস নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলা যাবে পান্ডাস এবং নামপাই। তো আমরা একটা ক্লাস জাস্ট রেখেই দিছি হচ্ছে নামপাই এবং পান্ডাস নিয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ, এবং এগুলার ইউজ গুলো শেখার জন্য। তারপর হচ্ছে ফান্ডামেন্টালস কিছু বিষয় আছে, যেমন সিরিজ আছে, ডেটা ফ্রেম আছে, আমরা কিভাবে সিএসভি বা এক্সেল ফাইলকে রিড করবো। আমরা তো সবসময় আর ডেটা তৈরি করবো না, তাই না? আমাদের ডেটা তৈরি করাই থাকবে সিএসভি বা এক্সেল ফাইল রূপে। আমরা জাস্ট ওটাকে ইনপুট হিসেবে নিয়ে নেবো, কিভাবে আমরা রিড করব। তারপর হচ্ছে এই যে কিছু যেমন ইনফো ফাংশন, ডিসক্রাইব ফাংশন, এই ধরনের ফাংশন গুলো ব্যবহার করে কিভাবে ডেটাকে বুঝবো, কিভাবে ডেটা বোঝার চেষ্টা করব। তারপর আরো ফিল্টারিং অনেক মেথড আছে, এই জিনিসগুলো শিখবো। এরপর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ডেটা অ্যানালাইসিস, সেটা হচ্ছে ডেটা ক্লিনিং এন্ড ম্যানিপুলেশন। আসলে আপনি কতটুকু ভালো ডেটা অ্যানালিস্ট, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কত ভালো ডেটা ক্লিন এবং ডেটাকে ম্যানিপুলেট করতে পারেন। হ্যাঁ, ইনসাইটস, হ্যাঁ, ডেটা থেকে ইনসাইটস বের বের করা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিন্তু আমি মনে করি ডেটা ক্লিনিং এবং ম্যানিপুলেশন সবচেয়ে বড় পার্ট। কারণ এই জায়গাটা ভুল হয়ে গেলে ওইদিকে ইনসাইটস আলটিমেটলি ভুল আসবেই। তো এই এই এটার উপর আমরা ক্লাস করব এখানে। কিভাবে আমরা মিসিং ভ্যালুকে কিভাবে কনসিডার করব, ডেটা কোয়ালিটি কিভাবে বুঝবো। একজন বললেন যে আসলে ডেটা কোয়ালিটি ভালো না খারাপ, এগুলো আসলে এইরকম একটা পর্যায়ে আসে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডভান্স ডেটা ক্লিনিং শিখবো। এখানে আউটলেয়ার ডিটেকশন শিখবো। আউটলেয়ার, আশা করি অনেকে ধারণা রাখেন, আউটলেয়ার হচ্ছে আসলে উম, যেটা আসলে বলা চলে যে সীমানার বাইরে আর কি। হ্যাঁ, আমি ঠিকভাবে বলতে পারলাম না, সীমানার বাইরে না। মনে করেন যে আপনার আমার সবার ওজন হচ্ছে 60 থেকে 100 কেজি এর মধ্যে। এখন এর মধ্যে এমন একজন এক্সিস্ট করে যার ওজন হচ্ছে 500 কেজি। তো সে তো ডেটাটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করবে, তাই না? তো এটা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিপ্রেজেন্ট, সরি, এটা ওয়ান কাইন্ড অফ আউটলেয়ার। হ্যাঁ, যেমন ইলন মাস্ক যদি আমাদের গ্রামে বসবাস করে, আর আমাদের গ্রামে যদি মান্থলি এক্সপেন্ডিচার বলেন বা যাই হোক জিডিপি শুধু আমাদের গ্রামেরই যদি পরিমাপ করা হয়, তো এখানে ইলন মার্কসের জন্য আমাদের পুরা পুরা রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এই ধরনের এগুলোকে হচ্ছে কনসিডার করা হয় হচ্ছে আউটলেট ডিটেকশনের মাধ্যমে। তারপর হচ্ছে ফিচার ক্রিয়েশন। যেমন ফিচার ক্রিয়েশনটা কি, আমরা হচ্ছে নতুন কোনো ডেটা তৈরি করতে পারি, ওখান থেকে নতুন কোনো কলাম তৈরি করতে পারি কিনা। যেমন আমরা একটা ছোট ডেটা নিয়ে কাজ করলাম, কিন্তু চাইলে আমরা টোটাল মার্কস বের করতে পারতাম, তাই না? যে ম্যাথ, ইংলিশ এবং সায়েন্সের টোটাল মার্কসটা বের করতে পারতাম। তো এই জিনিসটা আছে। সরি, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ফিচার ক্রিয়েশন। হ্যালো, ওকে, চাপ লেগে হয়তো আনমিউট হয়ে গেছিল। তারপর হচ্ছে ডেটা ম্যানিপুলেশন।
ডেটা ম্যানিপুলেশনে আমরা ডেটা এগ্রিগেশন শিখবো, মানে কিছু কিছু ডেটা আছে যাদেরকে আমরা আলাদাভাবে গ্রুপ করতে হতে পারে, ওদের ভ্যালু কাউন্ট করতে হতে পারে। আবার কিছু ডেটা আছে কম্বাইন করতে হয়, যেমন একজন বলছেন যে একের অধিক তো ডেটা থাকতেই পারে, হ্যাঁ থাকতে পারে। সেগুলো ডেটাকে আমরা কিভাবে মার্জ করব, কিভাবে একসাথে করব, কিভাবে জয়েন করব, এই জিনিসগুলো শিখবো। হ্যাঁ, তারপর ডেটাকে রিশেপিং কিভাবে করব, ডেটা শেপ কিভাবে চেঞ্জ করব, রো থেকে কলাম, কলাম থেকে রো, এই জিনিসগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশন। এখানে আসলে আমরা ডেটার সামারি স্ট্যাটিস্টিক্স, ডিস্ট্রিবিউশন শিখবো, ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস শিখবো। তারপর হচ্ছে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, বাইভেরিয়েট অ্যানালাইসিস, মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, এগুলো শিখবো। যারা আসলে একাডেমিক একটু স্ট্যাটিস্টিক্স পড়াশোনা করছেন, আশা করি এই জিনিসগুলো একটু রিলেট করতে পারবেন। আর এখন রিলেট করতে না পারলেও সমস্যা নাই, এগুলো নিয়ে আসলে পড়াশোনা হবে। আহ তারপর হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস, তারপর ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা ভিজুয়ালাইজেশন কি? এই যে বার প্লট, তারপর হচ্ছে হিট ম্যাপ, পেয়ার প্লট, তারপর হচ্ছে আহ লাইন প্লট। হ্যাঁ, এই জিনিসগুলো তৈরি করা আর কি, মানে আমরা ডেটাটাকে ভিজুয়ালাইজ করবো। আমি যে ডেটাটাকে আহ ডেটাটাকে যে হচ্ছে আমি ক্লিন করলাম, এই যে ফিল্টারিং করলাম, ম্যানিপুলেশন করলাম, এগুলোর পর আমি তো ডেটাটাকে, আমার তো বুঝতে হবে যে ডেটাটা আমার প্রিপেয়ার হয়ে গেছে কিনা, বা ডেটাটা এখন কি রিপ্রেজেন্ট করতেছে। সেটা রিপ্রেজেন্টেশনটা বোঝার জন্য আমরা মূলত এই ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন করব। যেমন আমরা একটা ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বুঝতে পারলাম যে ওখানে ম্যাথ কে বেশি পাইছে, ম্যাথে কে বেশি পাইছে, বা কে কম পাইছে, এই ধরনের। তো আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আসলে পুরা ডেটার ইনসাইটসটা বোঝার চেষ্টা করি। ওকে, তারপর এখানে কিছু টেস্ট আছে, টাইম সিরিজ অ্যানালাইসিস আছে। এখানে টাইম সিরিজ অ্যানালাইসিস মূলত টাইমের সাথে কোনো কিছু কিভাবে পরিবর্তন হচ্ছে, বা টাইমের সাথে কোনো কিছুকে কিভাবে কনসিডার করব, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। এখানে মূলত কিছু ডিপ স্ট্যাটিস্টিক্স জানতে হবে, মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ জানতে হবে, ভেরিয়েন্স জানতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতে হবে। এখনই জানতে হবে না, এগুলো আমরা আসলে ক্লাস করলে এই জিনিসগুলো শিখাবো। তারপর হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এটা আরেকটু ভিতরে। স্যাম্পলিং করব আসলে, যখন অনেক ডেটা থেকে থাকে আর কি, যে দেখা গেছে 1 কোটি 2 কোটি ডেটা, এত বড় ডেটা নিয়ে তো তখন আমার এই ধরনের মেশিনে রান করার সমস্যা, তখন আমার সুপার সুপার কম্পিউটারের প্রয়োজন পড়ে। তো এই ধরনের ডেটা থেকে আমরা কিভাবে ওইটাকে স্ট্যাটিস্টিক্যালি স্যাম্পলিং করে সেটাকে আমরা একটা অরিজিনাল ডেটার মতো ওইটাকে রিপ্রেজেন্ট করে কিভাবে ওটা থেকে অ্যানালাইসিস করতে পারি সেটা শিখবো। কনফিডেন্স ইন্টারভ্যাল শিখবো। হ্যাঁ, হাইপোথিসিস টেস্টিং শিখবো। তারপর হচ্ছে কিছু টেস্ট শিখবো, যেমন ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, পেয়ার টি টেস্ট, অ্যানোভা। এইসব এসব টেস্ট করা হয় আসলে দুইটা সেম টাইপের গ্রুপের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্স বের করার জন্য। হ্যাঁ, অ্যানোভা ইউজ করা হয় দুইয়ের অধিক সেম টাইপের ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স বোঝার জন্য আর কি, কে বেশি ভালো পারফর্ম করতেছে এই ধরনের। যেমন মনে করেন জমিতে আমি ইউরিয়া দিলাম, পটাশিয়াম দিলাম, বা অন্য কোনো সার দিলাম, 3টা সার দিলাম, এই সারের মধ্যে কোনটা বেশি পারফর্ম করতেছে। এখন জমির আদার্স ডেটাগুলোর উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নেব। হ্যাঁ, তো এগুলোর জন্য আমাদেরকে এই ধরনের টেস্ট করতে হয়, প্যারামেট্রিক। নন প্যারামেট্রিক টেস্টও আছে এরকম। হ্যাঁ, যেমন কাই স্কোয়ার টেস্ট, ম্যান উইটনি টেস্ট। যারা স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটু নলেজ রাখেন, এই এই ধরনের টেস্টের কথা অবশ্যই শিখছেন, এবং যারা রিসার্চ বা রিসার্চ পেপার বলেন, বা আহ, আরো অ্যাডভান্স লেভেলে যারা কাজ কাম করেন একাডেমিকের জন্য, তারা এগুলোর সাথে অবশ্যই চিনা পরিচিত। আহ না থাকলেও সমস্যা নাই, আমরা হচ্ছে আহ, সামনে ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করবো। তারপর হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস, বললামই তো যে সময়ের সাথে আসলে ডেটাগুলো কিভাবে তাদের রূপ পরিবর্তন করে, বা ডেটার সাথে সময়ের সাথে সাথে তাদেরকে আমরা কিভাবে কনসিডার করব, এই জিনিসগুলো আসলে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসে ডিসকাস করবো এবং টাইম সিরিজ অ্যানালাইসিস করে দেখাবো আর কি। এরপর হচ্ছে মেশিন লার্নিং এন্ড স্ট্যাটিস্টিক্স। মেশিন লার্নিং এ আসলে আমরা এখানে বেসিক লেভেলে কিছু জিনিস শিখবো। হ্যাঁ, যে এখানে আসলে মেশিন লার্নিং এর ওয়ার্ক ফ্লোটা শিখবো। যেমন আজকে একটা ওয়ান কাইন্ড অফ আমরা ওয়ার্ক ফ্লো দেখলাম কিন্তু ডেটা অ্যানালাইসিসে। তারপর হচ্ছে এখানে মেশিন লার্নিং এর দুইটা টাইপ, যেমন রিগ্রেশন, ক্লাসিফিকেশন, এগুলোর কিছু অ্যালগরিদম শিখবো, যেমন লিনিয়ার রিগ্রেশন। তারপর হচ্ছে ক্লাসিফিকেশনের লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, ক্যানেন। যারা রিসার্চ পেপারে কাজ করছেন তারা খুব ভালো করে জানেন এইসব অ্যালগরিদম। এইসব অ্যালগরিদম নিয়ে অনেক কাজ করতে হয় আর কি। হ্যাঁ, তারপর আসলে আমরা কিছু ইভলিউশন শিখবো, কনফিউশন ম্যাট্রিক্স, অ্যাকুরেসি, প্রিসিশন। মানে একটা ডেটার উপর মেশিন লার্নিং বা প্রেডিক্ট করার পর সেটাকে তো কোনো মানদণ্ডের উপর দিয়ে যেতে হবে, সেই মানদণ্ডগুলো হচ্ছে এগুলো, এগুলো শিখবো। তারপর ফাইনালি আমরা কিছু হচ্ছে প্রজেক্ট করব। তো এইটা ছিল হচ্ছে আমাদের আউটলাইন। খুবই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আহ
বুঝতে পেরেছেন এবং এই রিলেটেড আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা এখন জিজ্ঞেস